হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি তোমাদের সামনে আমাদের নিউ ইন্টারেস্টিং ড্রামার সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি। যদি আগের পার্টগুলো দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ড্রামাটা খুব ইন্টারেস্টিং হবে এবং সেই সঙ্গে মজাদার। চলো ড্রামাটার কাহিনী শুরু করি। ড্রামাটা আমাদের প্রথমেই দেখি লুইনকে অফিসে। আসলে আজকে তার অফিসের একজন কাজ করছে। এখানে তাদের একজন কলিগের বিয়ে ঠিক হয়েছে, যার ফলে তার প্রত্যেকটা কলিগকে সে রেড এনভেলপ দিচ্ছে এবং তাতে কিছু টাকা দিতে বলছে। লুইনের ব্যাপারটা খুব একটা ভালো লাগে না। সে জানায় যে তার কাছে কোনো টাকা নেই, যার ফলে সেই লেডিটা বলতে শুরু করে যে আমরা একসঙ্গে কাজ করি, একে অপরের রিলেটিভ, তাই অবশ্যই আমাদেরকে এটা করা উচিত। তোমার কি মনে হয়? বিয়েতে এটা করে। লুইন জানায় যে আমরা একে অপরের রিলেটিভ নয়। তাছাড়া এইরকম ভাবে যদি কেউ নিজের এনভেলপে টাকা সংগ্রহ করতে থাকে, তার জন্য তাকে পথে নামতে হবে ভিক্ষার ঝুলি নিয়ে। তো সেই মেয়েটা রেগে যায়। সে জানায় যে তুমি কি আমাকে টোন মারছো? তুমি নিউ কামার হয়ে আমার মতো সিনিয়র পার্সনকে কিভাবে টোন মারতে পারো? কিন্তু আমাদের হিরো সেখানে এসে হাজির। বসকে দেখে লুইনের অ্যাটিটিউডে কোনো চেঞ্জই আসে না। এদিকে সেই লেডি যে চুল টুল ঠিক করতে থাকে, কারণ মোকোকে ইমপ্রেস করার জন্য। কিন্তু মোকোকে দেখে সেই ফুল অ্যাটিটিউড সঙ্গে নিজের অফিস রুমে চলে যায়, যার ফলে সেটা নিয়ে হাসতে শুরু করে লুইন। এদিকে সেই মেয়েটা তো খুব রাগ হয়। পরে আমরা দেখতে পাই অফিসের কাজকাম শেষ হয়ে গেছে। ছুটির টাইমে লুইন অফিস থেকে চলে যেতে থাকে। সেই লেডিটাকে বলতে শুরু করে, বস এখনো অফিস থেকে যায়নি, তাই আমার মনে হয় না আমাদের ছুটি হবে। তো এখানে লুইন জানায় কিন্তু অফিসে ছুটির টাইম তো হয়ে গেছে। তো সেই লেডিটা বলে যে এখন সবাই ওভার টাইম করছে, তুমি ওভার টাইম করো। কিন্তু লুইন জানায় যে সে কোনো ওভার টাইম করবে না, আর ওভার টাইম পের কোনো প্রয়োজন নেই। কিন্তু সেই লেডিটা তাকে নানাভাবে বোঝাতে থাকে। তখন লুইন তার ব্যাগ থেকে একটা ল ফার্ম রিলেটেড একটা বুক দেখায়, যাতে লেখা আছে যে অতিরিক্ত এমপ্লয়কে দিয়ে কাজ করিয়ে নিলে কি শাস্তি হতে পারে। যার ফলে সে চলে যেতে থাকে। আবার এডিটার লুইনকে তো মজা চাখানো হয়নি, তাই আবার তাকে মজা দেখানোর জন্য বলতে থাকে, তো ঠিক আছে তুমি যখন চলে যাচ্ছ তো এই ডাস্টবিনে আবর্জনাগুলো পরিষ্কার করে দাও। তো লুইন জানায় যে ঠিক আছে ঠিক আছে, তার নোংরা আবর্জনা পরিষ্কার করে দিচ্ছে বলে সে ডাস্টবিনটা উঠিয়ে সেখানেই পরিষ্কার করতে শুরু করে দেয়। তো এখানে আমরা দেখতে পাই সেই লেডিরা বলতে থাকে, তুমি তোমার মাথা টাথা খারাপ হয়ে গেছে কি নিয়ে, এটা কি ধরনের আচরণ করছো? তো লুইন জানায় যে তুমি তো বললে যে নোংরা আবর্জনা পরিষ্কার করতে, আমি পরিষ্কার করে দিয়েছি। তারপর সেখানে কথাবার্তার মাঝে হঠাৎ এসে হাজির হয় মোকো। ওকে দেখে সে তার কাছে গিয়ে জানায়, দেখুন না বস, সেই লেডিটা নতুন নিউ কামার পার্সন এসে আমাদেরকে কিভাবে হ্যারাস করছে এবং নানা রকম টোন কাটছে এবং বলতে শুরু করে যে এই নিউ কামারটা ওভার টাইমও করছে না এবং আমাদের কোনো কথাও শুনছে না বলে নালিশ করতে থাকে। কিন্তু আমরা দেখতে পাই মোকো তার কথা শোনে না, বরং জানায় যে এই নিউ কামারটা এসে দুদিনের মধ্যে তার কাজের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছে। যার ফলে লুইন তো হাসতে শুরু করে। এখানে সে কি বলবে আর বলতেই পারে না কিছু। তখন এখানে জানায় যে ঠিক আছে, কয়েকদিন পর তো ব্রডকাস্টিং এ যে স্ক্রিপ্ট লিখতে হবে এবং ঠিক আছে দেখাই যাক সে ব্রডকাস্টিং রিপোর্টের স্ক্রিপ্ট কিভাবে লিখছে। তো এখানে মোকো লুইনকে জিজ্ঞেস করে, তুমি কি এই সমস্ত জিনিস হ্যান্ডেল করতে পারবে? লুইন জানায় যে হ্যাঁ, তা সে এ সমস্ত কিছু নিজেই ম্যানেজ করে নেবে, এর জন্য কারো সাহায্যের কোনো রকম তার প্রয়োজন নেই। যার ফলে সে সাপ কথায় সমস্ত জিনিসটা ক্লিয়ার করে দেয়। এরপর দেখতে পাই আমরা ব্রডকাস্টিং এর রিপোর্ট তৈরি করতে। লুইন তো রাত জেগে ব্রডকাস্টিং এর রিপোর্ট তৈরি করতে থাকে এবং সে ঘুমিয়ে পড়ে। যার ফলে আমরা দেখতে পাই সেই লেডিটা আসে এবং রিপোর্টটা দেখে যে হ্যাঁ, খুব ভালোভাবে সে রিপোর্ট তৈরি করেছে। সে খুব জেলাস করে। এদিকে লুইনকে দেখি সে চিৎকার শুরু করে ঘুমের মধ্যে। এই লেডিটা বুঝতে পারে যে সে বোধহয় ধরা পড়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারে যে লুইন ঘুমের মধ্যে এরকম করছিল। তারপর সে সেই ব্রডকাস্টিং এর রিপোর্টটা সেখান থেকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই যে লুইনকে সেই ব্রডকাস্টিং এর যে সময় হয়ে এসেছে, সে যখন রিপোর্ট দেখে তো দেখে সেটা কাগজটা ছিল সেটা পুরো টুকরো করে কাটা আছে। তো লুইন ভেবে পায় না সে এবার কি করবে। এদিকে আসে মোকো এবং সেই লেডিটা এবং বলতে শুরু করে যে তুমি ব্রডকাস্টিং এর রিপোর্ট তৈরি করোনি, এখন অজুহাত দেখাচ্ছ এইরকম নষ্ট হয়ে গেছে বলে। কিন্তু লুইনকে দেখি সে কি করবে ভেবে পায় না। মোকোও টেনশনে আছে, আর সেই লেডিটা মোকোকে বলতে শুরু করে যে ব্রডকাস্টিং এর রিপোর্ট বা স্ক্রিপ্ট রেডি করা হয়নি, কি করে হবে? আর অন্য একটা লেডি জানাতে থাকে যে ব্রডকাস্টিং এর সময় শুরু হয়ে গেছে, কিভাবে সম্ভব হবে? সবাই টেনশনে আছে। এদিকে আমরা লুইনকে দেখি যে ব্রডকাস্টিং এর সময় যখন শুরু হয়ে যায়, স্ক্রিপ্ট ছাড়াই সে সমস্ত প্রোডাক্টগুলি বর্ণনা করতে থাকে, কারণ স্ক্রিপ্টটা তো তার কাছে ছিল না। সে ব্রডকাস্টিং এর রিপোর্টগুলো এত সুন্দরভাবে ক্লিয়ারলি বর্ণনা করতে থাকে যে সেখানকার মানুষগুলো আশ্চর্য হয়ে যায় এবং তারা বর্ণনা করতে থাকে যে লুইন যেভাবে স্ক্রিপ্ট বর্ণনা করছে তাতে তো মনে হয় সে নম্বর ব্রডকাস্টিং এর অ্যাঙ্কারিং করছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে না জানি কত অভিজ্ঞ সিনিয়র পার্সন বলে মনে হচ্ছে। তাদের এই কথাবার্তায় আমরা দেখতে পাই সেই লেডিটা তো খুবই রাগ হয়। এরপর আমরা দেখতে পাই সিনশিপ
শিফট হয়, অফিসে সবার ছুটি হয়ে গেছে, লুইন বাড়ি যাবার জন্য দাঁড়িয়ে আছে। তখন সেই লেডিটা আবার এসে বলতে শুরু করে, তো কি হয়েছে এবার? তুমি হয়তো বাই চান্স ব্রডকাস্টিং এর সময় অ্যাঙ্কারিংটা হয়তো ভালো হয়ে গেছে, পরের বার হয়তো এরকম কোনো রকম ভালো হবে না। কিন্তু লুইন তার ব্যাগ থেকে তার যে অ্যাঙ্কারিং এর যে সার্টিফিকেটটা তাকে দেখাতে থাকে যে একজন সে সার্টিফাইড অ্যাঙ্কার। তার এই কথায় সে মেয়েটা বলতে থাকে, ঠিক আছে তুমি ধরেই নিলাম তুমি সার্টিফাইড অ্যাঙ্কার, কিন্তু একটা জিনিস মনে রাখবে, তুমি এই অফিসে নিউ কামার আর আমি তোমার সিনিয়র। কাল থেকে দেখা যাবে তোমাকে কে হেল্প করে যে সমস্ত কাজের মধ্যে। এদিকে লুইন তো তার কথার কোনো জবাব দেয় না, সে শুধুমাত্র তার কথাগুলো এনজয় করতে থাকে। সেখানে একটা গাড়ি এসে হাজির হয়, অর্থাৎ বস মোকোর গাড়ি। মোকো তাড়াতাড়ি সেখান থেকে নামে লুইনকে এগিয়ে আনতে যাবে কি সেই লেডিটা তার কাছে গিয়ে জানাতে থাকে, বস আপনি এসেছেন? ও আপনি বোধহয় আমাকে সি অফ করার জন্য এসেছেন, চলুন আপনার গাড়িতে আমি যাব। এদিকে লুইন তো মজা নিতে থাকে তার কথাবার্তা, গাড়ির সামনের গেটটা খুলে ভেতরে চড়তে যায়, কিন্তু এখানে মোকো জানায় যে এই সিটটা আমার ওয়াইফের জন্য, আমি আমার ওয়াইফকে সি অফ করার জন্য এসেছি। সেই লেডিটা জানায় যে বস আপনি কবে বিয়ে করলেন, আপনার ওয়াইফ কেমন, কোথায় আছে, এরকম বলতে থাকে। সে জানায় যে আমার মনে হয় তোমার এটা জানার কোনো প্রয়োজন নেই, কারণ কাল থেকে তোমার জবটা আর থাকবে না, কারণ তুমি একজন ওল্ড সিনিয়র পার্সন হয়ে তুমি নিউ কামারদেরকে এইরকম ভাবে বুলি করছো। তোমার মতো এইরকম সিনিয়র পার্সনের কোনো প্রয়োজন নেই। কিন্তু সে একে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে এবং সমস্ত দোষ লুইনের ওপর চাপাতে থাকে এবং জানায় যে বস আপনি কেন লুইনের সাইড নিচ্ছেন, এবং লুইনের ওপরে নানা ধরনের কথাবার্তা বলতে থাকে। সে জানায় যে তোমার সাহস কি করে হয় আমার ওয়াইফ সম্পর্কে উল্টোপাল্টা কথাবার্তা বলা। তারপর তার যে কেমন হয় সেটা আমরা বুঝতেই পারছি। আমরা মোকোকে দেখি গাড়ির সামনের গেটটা খুলে দেয় এবং লুইনকে জানায় যে মিসেস মোকো আপনি ভেতরে আসুন। আমরা লুইনকে দেখি সে ভেতরে গাড়ির সামনের সিটে গিয়ে বসে এবং তাকে মারতে শুরু করে। সে জানায় যে যাক তোমার আর কালকে আমাকে মজা দেখানো হলো না বলে বাই বাই করতে থাকে। এরপর দেখি সেই মেয়েটা মোকোর কাছে হাত পায়ে ধরতে থাকে তাকে জব থেকে ফায়ার না করার জন্য, কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে গেছে যেহেতু সে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে। নেক্সট পার্টে আমরা দেখতে পাই লুইন অফিসে কাজ করছে, কিন্তু সে একটা নিউ কলিগ তাদের এন্ট্রি হয়। সেই কলিগটাকে দেখে তার পুরনো কথা মনে পড়ে যায়। আসলে এই কলিগটা আর কেউ নয়, তাকে ছোটবেলার ফ্রেন্ড যে তাকে খুব বুলি করত। লুইন তার কাছে যায় এবং তাকে সেই রকমভাবে বুলি করার চেষ্টা করে যে তুমি আমাকে কীরকমভাবে বুলি করতে, কিন্তু আমি সেই পার্সনটা আর নয়, এখন অন্যরকম। তারপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে লুইন যখন কলেজ লাইফে পড়াশোনা করতো তখন সেই মেয়েটা তাকে নানা রকমভাবে বুলি করতে এবং নানা রকমভাবে টর্চার করতো এবং সেই সঙ্গে তাকে মারধরও করতো। লুইনকে ছোটবেলা থেকে এই সমস্ত জিনিসগুলো সহ্য করতে হয়েছে। পরে তো সেই লেডিটাকে জানায় যে তুমি কি ভাবছো, আমি কিন্তু সেই ছোটবেলায় সেই লুইন নয়, আমি কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছি, তাই আমাকে তুমি হ্যারাস করা বা অন্য কিছু করা কোনো মতেই পারবে না। কিন্তু সেই লেডিটা জানায় তুমি কি ভাবছো এত সহজে আমাকে শায়েস্তা করতে পারবে, কিন্তু এবার আমার বুলির ধরনটা এবার অন্য রকম হবে, দেখতে থাকো বলে নিজের গালে চড় মারতে থাকে। তারপর সবাইকে চিৎকার করে বলতে থাকে দেখো আজ আমি প্রথম দিন এসেছি বলে তুমি আমাকে এরকম ভাবে চড় মারবে কেন, আমি কি দোষ করেছি? এদিকে লুইন তো অবাক হয়ে যায়, সে বলতে থাকে তুমি মিথ্যে এরকম নাটক করছো, কিন্তু তার সমস্ত কলিগগুলো লুইনের সম্পর্কে উল্টোপাল্টা বলতে থাকে এবং সেই মেয়েটা যার নাম হচ্ছে জিয়া তাকে ওঠাতে থাকে এবং তার সাপোর্ট হয়ে লুইনকে বকাঝকা শুরু করে দেয় যে তুমি একজন এই নিউ কামারকে আজ কিরকম ভাবে এরকম ভাবে হ্যারাস করতে পারো, বুলি করতে পারো, আমার মনে হয় তুমি এখান থেকে চলে যাও। তাদের এই কথাবার্তা চলছে, তখন সেখানে অফিসের বস আসে, অর্থাৎ মোকো আসে। মোকো এসে ব্যাপারটা জানতে যায় কি হলো। তখন সবাই সেই লেডিটার সাপোর্টে বলতে থাকে এবং লুইনের ব্যাপারই নানা রকম উল্টোপাল্টা কথা বলতে থাকে। তখন মোকো ব্যাপারটা বুঝতে পারে যে পরিস্থিতি অন্যরকম, সেই জন্য লুইনকে জানায় যে আমার মনে হয় তুমি দুদিনের জন্য জব থেকে রিজাইন নিয়ে নাও। তো লুইন স্বাভাবিকভাবে একটু হার্ট ফিল করে যে মোকো তাকে বিশ্বাস করেনি, কিন্তু তার কিছু করার নেই। ফলে মোকো তার হাত ধরে বোঝানোর চেষ্টা করে, কিন্তু লুইনের এত রাগ হয় সে রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা জিয়াকে দেখি, সে তো মনে মনে খুবই খুশি হচ্ছে। আমরা লুইনকে দেখি তার সমস্ত জিনিস নিয়ে যখন চলে যেতে থাকে, জিয়া তাকে জানায় যে দেখলে প্রথম দিন এসে আমি তোমাকে কেমন ভাবে দুদিনের জন্য রিজাইন দিয়ে দিলাম, তারপর ভাবো যদি আমি এখন আরো বেশি কয়েকদিন থাকি বা এখানকার পার্মানেন্ট এমপ্লয় হয়ে যায় তাহলে তোমার জবটা থাকবে কি থাকবে না এটাও আদৌ সন্দেহ আছে। লুইনের খুব খারাপ লাগে। আমরা দেখতে পাই কি সময়টা পার হয়ে গেছে, লুইন আবার জব স্টার্ট করেছে। এখানে সেই
জিয়া এসে জানায় যে আমি ভেবেছিলাম তুমি হয়তো চিরদিনের জন্য জব থেকে রিজাইন দিয়ে দিলে, তুমি আবার এসে জয়েন করেছো। তো এখানে লুইন জানায় যে স্টেজটা হওয়ার কথা ছিল সেটা পার হয়ে গেছে, তাই সে আবার নিজের কাজে যোগ দিয়েছে। কিন্তু এখানে সে আবার কথা বলতে শুরু করে যে আমার মনে হয় আমি সহ এখানকার সমস্ত এমপ্লয়গুলো তোমাকে কেউই সহ্য করতে পারবে না, কারণ তুমি তোমার এমপ্লয়দেরকে যেরকম ভাবে বুলি করো, সেহেতু আমরা চাই না যে যে বুলি করা একটা পার্সন এখানে থাকুক। যার ফলে তার সাপোর্টে সমস্ত পার্সনগুলো কথা বলতে শুরু করে। লুইন তো ভেবে পায় না যে সে কি করবে। তখন মোকো সেখানে আসে এবং মোকো জানতে চায় কি ব্যাপার। তখন সমস্ত মানুষগুলো বলতে শুরু করে যে লুইনের সঙ্গে তারা কাজ করবে না, কারণ লুইন অন্যান্য পার্সনদের বুলি করে। কিন্তু এখানে মোকো এসে জিয়াকে কথা শোনাতে বুঝতে পারে যে মোকো তাকে বিশ্বাস করতে শুরু করেছে। তো সে জিজ্ঞেস করে তুমি কি আমাকে বিশ্বাস করো? মোকো জানায় যে হ্যাঁ, তাকে প্রথম থেকে বিশ্বাস করে। তো এখানে সে জিয়া পার্সনকে বুলি করা এটা খুব খারাপ ব্যাপার, তাই শাস্তি হিসাবে তাকে তো কিছু পেতেই হবে। কিন্তু মোকো জানায় যে হ্যাঁ, বুলি করা তো অবশ্যই খারাপ, তাই শাস্তি তো তার জন্য অবশ্যই পাওয়া দরকার। তো কিন্তু জিয়া জানায় যে কিন্তু শাস্তি স্বরূপ তাকে কিছুই দেওয়া হচ্ছে না, তাকে কিছুই বলা হচ্ছে না। তখন তাদের কাছে লুইনের বুলি করা প্রুফ তাদের কাছে আছে, এভিডেন্স আছে। তখন মোকো জানায় ঠিক আছে, এভিডেন্স হিসাবে আমিও কিছু সামনে পেশ করছি বলে সেক্রেটারিকে ডাকে এবং তাদের সামনে একটা বড়সড় টিপি এনে হাজির করা হয় এবং সেখানে হিসাবে সেখানে দেওয়া হয়ে থাকে যে জিয়া স্কুলের অন্য ব্যাক বেঞ্চার ছিল, যার কাজ হচ্ছে ও সমস্ত পার্সনদেরকে বুলি করা। একজন লেডিকে সে বুলি করতে থাকে, তার টাকা পয়সা এবং এমনকি তাকে মারধর করতে থাকে, এটার ভিডিও কল করতে থাকে। এখানে তাকে যখন জোর করে কোনো কিছু খাওয়ায় এবং মারধর করতে থাকে, তখন লুইন আসে তাকে প্রোটেক্ট করার জন্য এই সমস্ত জিনিস বন্ধ করার কথা বলতে। এতে তো লুইনকে দেখি লুইনের উপর তার রাগটা আরো বেশি চড়ে যায় এবং লুইনকে বুলি করা শুরু। সমস্ত গার্লস গ্যাং মিলে আসলে এইভাবে তাদেরকে প্রতিনিয়ত বুলি করা হতো। এখানে সমস্ত মানুষগুলোতে এটা দেখে অবাক হয়ে যায় যে লুইন নয়, জিয়া লুইনকে বুলি করে। আমরা লুইনকে দেখি সে মোকোর দিকে তাকায়। তো সেক্রেটারি জানায় যে আসলে মোকো এই কয়েকদিন মধ্যে থেকে শুধুমাত্র ক্লাসে গিয়ে এই সমস্ত এভিডেন্স সংগ্রহ করেছে লুইনের জন্য। লুইন তো খুব আনন্দিত হয় মোকো তার সঙ্গে আছে এটা দেখে। সে লুইনকে এভিডেন্সটা দেয় এবং জানায় যে তুমি জিয়ার সঙ্গে যা করতে চাই তা করতে পারো। কিন্তু জিয়াকে দেখি মোকোর হাত থেকে সেই এভিডেন্সটা নিয়ে সে পা দিয়ে সেই এভিডেন্সটা ভেঙে ফেলে এবং জানায় যে এবার তুমি কি করবে। কিন্তু মোকো জানায় যে তুমি কি ভাবছো যে আমার কাছে সেই একটাই আছে? আমার কাছে এমন অনেকগুলো কপি আছে যেগুলোর মধ্যে আমি একটা তো তোমার যে হবু স্বামীকে পাঠিয়ে দিয়েছি এবং তার ফ্যামিলিকে। দেখবে কিছুক্ষণের মধ্যেই হয়তো তোমার কাছে ফোন কল আসবে বিয়েটা ভেঙে দেওয়ার। কিন্তু তারপরে আমরা দেখতে পাই তার ফোনটা হঠাৎ বেজে ওঠে এবং তার ফ্রেন্ড জানায় যে সে তার সঙ্গে আর বিয়ে করবে না বলে ফোনটা কেটে দেয়। এখানে মোকো জানায় যে তুমি যে কোম্পানিতে যাবে সেই কোম্পানিতে আমি এই এভিডেন্সটা পাঠিয়ে দেবো এবং যার সাথে বিয়ে করবে, লাইফ স্টার্ট করবে, তাকেও এই সমস্ত বিষয়গুলো আমি জানাবো। আমি চাই তোমার লাইফটাকে হেল করে দিতে, যেরকম ভাবে তুমি আমার ওয়াইফ অর্থাৎ লুইনের লাইফটাকে তুমি এতদিন ধরে হেল করে দিয়েছিলে। এখানে আমরা দেখতে পাই মোকোর কাছে ক্ষমা চাই, কিন্তু মোকো তাকে ক্ষমা করে না। এদিকে আমরা লুইনকে দেখিয়ে সে লুইন যে মোকোর উপর রাগ করেছিল তার রাগটা সহজে ভেঙে যায় মোকোর কথা শুনে। আমরা কাহিনীর শুরুতে আমরা লুইনকে দেখি সে বাইরে যেতে থাকে, তার ফ্যামিলির সঙ্গে আজকে দেখা হবে, ডিনার আছে। তো এখানে মোকো তাকে জানায় যে তুমি আমার কার নিয়ে যাও এবং তোমার ফ্যামিলি মেম্বারদের তুমি এই গাড়িতে করে নিয়ে যাবে, অসম্মান হোক সেখানে, এবং আমি তোমাদের জন্য একটা বড়সড় হোটেলও বুক করে দেব। এখানে লুইন তার কথায় খুব আনন্দিত হয় এবং সে জানায় যে মোকো হচ্ছে অল বেস্ট হাজবেন্ড। তারপর আমরা দেখতে পাই লুইনকে তার মা এবং তার ফ্যামিলি সমস্ত মানুষদেরকে সে হোটেলে নিয়ে আসে, বড়সড় হোটেল 5 স্টার। সে বলতে শুরু করে হোটেলটা কত সুন্দর এবং সেই সঙ্গে ভিআইপি। তো এখানে তার কথাবার্তা তার একজন কাজিন সিস্টার যার নাম হচ্ছে গুনগুন শুনে বলতে স্টার হোটেল যারা কোনোদিন দেখেনি তাদের কাছে এটা হোটেলটা বড় এবং ভিআইপি মনে হবে। এখানে স্টাফ মেম্বারগুলো এসে জানায় যে তাদের জন্য অ্যাভেলেবেল নাই, সমস্ত রুম বুকিং হয়ে গেছে। কিন্তু ম্যানেজারকে দেখি মোকো লুইনের ছবি পাঠিয়েছিল লুইন এবং তার ফ্যামিলিকে স্পেশাল খাতিরদারি করার জন্য, যার ফলে ম্যানেজার এসে জানায় যে না যে রুমগুলো অ্যাভেলেবেল না থাকলে ওপরে আপনাদের জন্য ভিআইপি রুম করা আছে। তাদের কথায় লুইন এবং তার ফ্যামিলিগুলো খুশি হয়ে যায় এবং জানায় যে বস আমাদের আপনাদের ব্যাপারে দুজনের ব্যাপারে খুব বলে দিয়েছে। এখানে তো গুনগুন ভাবে যে সে এবং তার হাজবেন্ডের কথাই বলছে, কারণ তার সে শো আপ করতে থাকে যে আমার হাজবেন্ডের ফেস এতটাই পপুলার এবং সে নাম্বার ওয়ান বিজনেসম্যানের অ্যাসিস্ট্যান্ট, তাকে না চিনে কেউ থাকতে পারে। এদিকে তার হাজবেন্ড ওটা ফুল চশমা টশমা পরে অ্যাটিটিউড নিতে থাকে। লুইনে তো প্রচন্ড রাগ হয়, কিন্তু তার মা জানায় এখানে ফ্যামিলি গ্যাদারিং এ কোনো কাণ্ড কারখানা করতে বারণ করে, কিন্তু যার ফলে লুইনকে দেখে কথাটা মানতেই হয়। এরপর আমরা দেখতে পাই ডিনার টেবিলে তাদের জন্য স্পেশাল ড্রিঙ্ক রাখা হয়,
সেই ম্যানেজারটা স্পেশাল তাদের খাতিরদারি করছে এবং জানায় এই ড্রিঙ্ক দুটো ফরেন থেকে এসেছে এবং এই দুটোগুলো অত্যন্ত এক্সপেন্সিভ এবং সেই সঙ্গে টেস্টি। তো এখানে বসেই গুনগুন আবার শো আপ করতে থাকে, দেখছো তোমারই আমাদের জন্য স্পেশাল ড্রিঙ্ক এসেছে এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে সঙ্গে এই পোর মানুষগুলোরও ভিআই নেওয়ার সুযোগটা হয়ে উঠলো। লুইনের প্রচণ্ড রাগ হয় এবং তাদের দুটো এত শো আপ করতে থাকে যে বলার নেই। আসলে সেখানকার ম্যানেজারটা তো তাদের নয়, অর্থাৎ লুইন এবং তার মায়ের কথা বলবে কি সেটা সুযোগই হয়ে ওঠে না। আর সেই মানুষটাও শো অফ করার জন্য এই ওই অর্ডার করতে থাকে এবং বড় বড় কথা বলতে থাকে এবং জানায় যে হ্যাঁ এই ওয়াইনটা অত্যন্ত এক্সপেন্সিভ এবং এই ওয়াইনটার দাম হচ্ছে 2000 ইউন। এটা শুনে তারা সবাই আশ্চর্য হয়ে যায়, 2000 ইউন এত এক্সপেন্সিভ? তো এখানে গুনগুন বলতে থাকে যে 2000 ইউন এমন কোনো এক্সপেন্সিভ নয়, আমার মনে হয় তোমরা জীবনে কোনো দিন অ্যাব্রোড যাওনি, যে বাইরের এই সমস্ত জিনিসগুলো টেস্টই করো না বা টেস্ট করার সুযোগই তোমাদের হয়নি। লুইনে তো অত্যন্ত রাগ হয়, তার সহ্য হয় না, এবার বলতে শুরু করে আমার মনে হয় অ্যাব্রোডে যাওয়া বন্ধ করে যদি তুমি নিজের চেহারাটার দিকে নজর দিই তাহলে বুঝতে পারতে, কারণ তোমার চোখের কাছে বড় বড় রিং, সেই সঙ্গে ব্ল্যাক হেডস আছে, তাই আমি তোমার যত্ন নেওয়ার জন্য এই প্রোডাক্টগুলো দিচ্ছি, যে প্রোডাক্ট আমাদের কোম্পানি আজকাল খুব সেল হচ্ছে। এখানে আমরা দেখতে পাই গুনগুনকে সেই প্রোডাক্টগুলো দেখতে থাকে, তার ভালো লাগে কিন্তু প্রকাশ করে না। লুইন সেই প্রোডাক্টগুলোর কথা বলতে থাকে যদি এগুলো ইউজ করো তাহলে তোমার মুখের যে চেহারাটা সেটা তোমার সঙ্গে সঙ্গে গ্লো করতে শুরু করবে। সে বলতে থাকে ঠিক আছে, এগুলো সে দিচ্ছে যেহেতু গিফট হিসাবে সে নিতেই পারে। তারপর দেখতে পাই সেই এক্সপেন্সিভ ওয়াইনটা ঢালে গ্লাসে এবং লুইনকে জানায় যে তুমি তো এক্সপেন্সিভ ওয়াইন টেস্ট করার কোনো সুযোগ হয়নি, তাহলে নাও এবার সবাই আমরা একসঙ্গে টোস্ট করি। কিন্তু লুইন তার কথায় এতটা রেগেছিল, সে জানায় যে না, সে কোনো ড্রিঙ্ক করবে না। কিন্তু সেই বান্দিটা তো লুইনের পিছনে লাগার জন্য রেডি ছিল। সে বলতে থাকে কেন সে ড্রিঙ্ক করবে না, এখানে এসেছে সবার ফ্যামিলির সাথে ড্রিঙ্ক করতেই হবে বলে তাকে ড্রিঙ্ক অফার করতে থাকে। এদিকে লুইন রিজেক্ট করতে থাকে যে সে ড্রিঙ্কটা করবে না, আর এই ঠেলাঠেলির চক্করে সেই ড্রিঙ্কটা পড়ে যায় সেই গুনগুনের কোটে। গুনগুন তো অত্যন্ত শো আপ করতে থাকে, তুমি জানো আমার এই কোটটার দাম কত? এই কোটটার দাম হচ্ছেন 30,000 ইউয়ান, যেটা আমাকে দিয়েছে। 30,000 ইউয়ানের নাম শুনে লুইনের চোখটাও তো বড় বড় হয়ে যায়। এখানে হাজবেন্ডও গুনগুনের কথা সায় দিয়ে বলতে থাকে এটা হাজবেন্ড বলা যাবে না, বরং তার চামচা বলা যাবে যে দেখো আমি এই কোটটা আমি অ্যাব্রোড থেকে আমার ওয়াইফের জন্য নিয়ে এসেছি, তুমি কি অ্যাফোর্ড করতে পারবে? এখানে আমরা গুনগুনকে দেখি, সে জানায় যে তুমি যদি অ্যাফোর্ড না করতে পারো তাহলে আমার নেল ডাউন হয়ে আমার কাছে ক্ষমা চাইতে থাকো। আর সেখানকার সমস্ত মানুষগুলো বলতে থাকে যে হ্যাঁ এক্সপেন্সিভ কোট, স্বাভাবিকভাবে এটা তো করতেই হবে। আমরা দেখি সে এটা করার কথা চিন্তা করছে, তখনই সেখানে এসে হাজির হয় তার হাজবেন্ড অর্থাৎ আমাদের হিরো মোকো। মোকো এসে জানায় যে আমার ওয়াইফ কখনো কারোর সামনে নেল ডাউন হয়ে ক্ষমা চাইবে না, আর যদি তুমি আশা করো এটা করার তো ভাবতে পারছো না তুমি এটা সহ্য করতে পারবে কিনা। তো এখানে তারা সবাই আশ্চর্য হয়ে যায়। বিয়ে হাজবেন্ড তো লুইনকে জানায় যে তুমি কি বিয়ে করেছো নাকি, তো বিয়েতে আমাদেরকে ইনভাইট না করার মতন তোমার ক্ষমতা ছিল না, যে তোমার হাজবেন্ড অত্যন্ত পোর নিশ্চয়ই। তো এখানে তার হাজবেন্ডের শো আপ করতে শুরু করে যে দেখো আমার কয়েকদিন পর আমার হাজবেন্ডের একটা ডিল হতে চলেছে যে বড় মাইন গ্রুপ অফ কোম্পানি যার প্রেসিডেন্ট হচ্ছে মোকো, তার সাথে। নামটা বোধহয় শোনোইনি বা শুনে থাকলেও হয়তো কোনো খবরের কাগজ বা পেপারে শুনে থাকবে, এটা তোমাদের লাকি। তো এখানে তার হাজবেন্ডকে বলতে শুরু করে আমি তো বলছি তুমি সেই কোম্পানি সম্পর্কে কিছু বলো। লুইন এবং মোকো দুজনেই কোম্পানির নাম শুনে একে অপরের দিকে তাকায়। আমরা দেখতে পাই মোকো গুনগুনকে জিজ্ঞেস করে মাইন গ্রুপ অফ কোম্পানি, তো হ্যাঁ সে সব করতে থাকে হ্যাঁ মাইন গ্রুপ অফ কোম্পানি খুব বড় সড়ো একটা কোম্পানি, তোমাদের মতো স্মল পোর পেপারদের সেটার নাম জানা নেই বা প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এরপর লুইনকে জানায় যে ঠিক আছে আমি বাইরে কিছুক্ষণ থেকে আসছি। লুইন তো ব্যাপারটা বুঝতেই পারছে যে সে কি করবে বা কি হচ্ছে। তারপর সে বাইরে যায়। মোকো ফোন করে তার অ্যাসিস্ট্যান্টকে, জানায় যে জিংজ্যাং নামে সেন্টার অর্থাৎ জুং জিং কোম্পানির যে সঙ্গে যে আমাদের ডিল হওয়ার কথা সেই ডিলটা তুমি এক্ষুনি ক্যান্সেল করে দাও। তারপর আমরা দেখতে পাই তারা সবাই মিলে সেখানে বসে আছে। মোকো ভেতরে আসে আর সেখানে জিংজ্যাং এর কাছে হঠাৎ ফোন এসে হাজির হয়। গ্রুপ অফ কোম্পানির ফোন, স্বাভাবিকভাবে খুব হ্যাপি সঙ্গে খুঁজতে ফোনটা ওঠাতে থাকে। এদিকে লুইন আর মোকো মনের আনন্দে ড্রিঙ্ক করতে থাকে। তখন তাকে জানানো হয় দেখুন আপনার সাথে যে আমাদের ডিলটা হওয়ার কথা ছিল সেই ডিলটা ক্যান্সেল হয়ে গেছে। তো তার কথা শুনে তারা দুজনে অবাক হয়, যে জানায় যে দেখুন আমাদের সাথে তো ডিল হওয়ার কথা ছিল, তো কেন ক্যান্সেল হলো এই সমস্ত ব্যাপারটা জানতে চাই। জানানো হয় আপনি আমাদের কোম্পানির বস এবং তার ওয়াইফকে বলে
বুলি করেছেন। তো সেই লোকটা বুঝতে পেরে যায় যে তাকে মোকোকে জিজ্ঞেস করে আপনি কে? তো এখানে মোকো জানায় যে হ্যাঁ আমি মাইন্ড গ্রুপ অফ কোম্পানির প্রেসিডেন্ট মোকো। তো এখানে তারা দুজনে আশ্চর্য হয়ে লুইনকেও দেখি তাদের দিকে স্মাইলে হাসতে থাকে। এখানে মোকো জানায় যে দেখুন আপনাদের মতো ছোটখাটো কোম্পানির সঙ্গে ডিল করার মতো কোম্পানি আমরা নই। আমি শুধুমাত্র রাজি হয়েছিলাম এই কারণে যে লুইনের রিলেটিভ ছিলেন সেই কারণে, কিন্তু আমার মনে হয় না এই প্রজেক্টের কোনো দরকার আছে বা আমি আপনাদের সঙ্গে ডিল করতে রাজি আছি। এদিকে গুনগুনকে দেখি তাকে মানাতে শুরু করে। দেখুন এই সমস্ত কিছু আমরা তো জোক মজা করছিলাম, কারণ ফ্যামিলির মধ্যে এই ধরনের মজা ইয়ার্কি ঠাট্টা হতেই থাকে। মোকো জানায় যে ফ্যামিলির মধ্যে হয় কিনা জানি না, কিন্তু আমাদের ক্ষেত্রে এই ধরনের ইয়ার্কি বা মজাকে আমরা কেউ টলারেট করি না। এখানে লুইন এবং লুইন এর মমকে এসে উঠতে বলে এবং সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু চলে যাওয়ার আগে এসে গুনগুনকে একটা কথাই জানায় যে আপনাদের নেচারে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো আমাদের সঙ্গে কোঅপারেট করার সঙ্গে উপযুক্ত নয় বলে সে তাদেরকে নিয়ে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই যখন তারা চলে যায় ম্যানেজার এসে হাজির হয় যে বিল চাইতে থাকে। তো এখানে আমরা দেখতে পাই গুনগুনকে বলে যে বিল কেন, এটা তো ফ্রি সমস্ত কিছু। তো ম্যানেজার জানায় এই সমস্ত ফ্রি ছিল অবশ্যই যতক্ষণ পর্যন্ত মিস্টার এবং মিসেস মোকো এখানে ছিল, কিন্তু তারা তো এখান থেকে চলে গেছে, তাই আপনাদেরকে বিলটা পেমেন্ট করে অবশ্যই এখান থেকে যেতে হবে। তো এখানে জানাই যে তার হাজবেন্ড জিজ্ঞেস করে এটা কত হবে। তো সে ম্যানেজারটা জানায় 50,000 ইউয়ান এবং সেই সঙ্গে ওয়াইনের জন্য আলাদা করে 20,000 ইউয়ান। তো তাদের বিলের কথা শুনে আমরা দেখতে পাই তারা দুজনে খুব নিচে বসে পড়ে। এরপর আমরা দেখতে পাই যে লুইন এবং মোকো সেখানে আনন্দের সঙ্গে বেরিয়ে আসে এবং লুইনের মম সে খুব খুশি কারণ তার মা জানে যে তার মেয়ে তার উপযুক্ত পাত্রকে বেছেছে। এরপর আমরা দেখতে পাই কাহিনী শিফট হয়। লুইনকে দেখি তার হাজবেন্ডের সঙ্গে অফিসে আসে, কিন্তু তার হাজবেন্ডকে জানায় যে তোমার অফিসে কাজ করি আর আমি এটা চাই না কোনো মতে যে সবার কাছে এটা জানাজানি হয়ে যাক যে আমি তোমার ওয়াইফ, তাই আমি চাই তুমি এবং আমি এই ব্যাপারটা সিক্রেট রাখি। তার হাজবেন্ড তো তার কথায় রাজি হয়ে যায়। লুইন তাকে বাই জানিয়ে অফিসের পথে যেতে থাকে, কিন্তু অফিসের পথে যাবে কি হঠাৎ একজন আবর্জনা আন্টি এসে জানায় যে দেখো লিটল গার্ল আমার একটু খুব জরুরি দরকার আছে, তুমি এই আমার নোংরা আবর্জনাগুলো ডাস্টবিনে ফেলে দাও না। যার ফলে এটা বলে সে পালিয়ে যায়। লুইন কি করবে, তাকে ডেকে ডেকেও পায় না, যার ফলে তার কথা মতো সে সেই আবর্জনাগুলো ওঠাতে থাকে এবং যখন ব্যাগে ওঠাতে যায় তখন এর সঙ্গে তার দেখা হয়। সেটা হচ্ছে তার ফ্রেন্ড যার নাম হচ্ছেন লুসি। সে বলতে থাকে যে তুমি এই আবর্জনা ওঠাচ্ছ কেন। আসলে সে বলতে থাকে যে আমি এই অফিসে কাজ করি এবং এখানে এই আন্টিটা আমাকে এটা করতে বলেছে। তখন লুসিকে দেখি সে জানায় যে আমিও এই অফিসে কাজ করি, কিন্তু সে অত্যন্ত বেচারি ভাবে বলতে থাকে যে এখানকার সুপারভাইজার আমার উপর অত্যন্ত টলারেট করে এবং এখানকার কাজ করা অত্যন্ত কষ্টের ব্যাপার, এই সমস্ত কথা বলতে থাকে। কিন্তু লুইন তাকে বোঝাতে থাকে এতটা নয় যতটা তুমি বলছো। কিন্তু সেই মেয়েটা জানায় যে তার কাছে 10 মিলিয়ন ধার আছে সুপারভাইজারের কাছে। সে তো একটু অবাক হয় এবং পরে দেখতে পাই লুইন যখন কাজ করতে যায় তাদের যে মেন সুপারভাইজার আছে সে এসে লুইনকে একটা রিপোর্ট দেয় এবং জানায় যে এই রিপোর্টটা তুমি ভুল করেছো, সেই ভুল করার দরুন তোমাকে কিছুটা টাকা পে করতে হবে। যদি পে না করো তাহলে তোমার যে মান্থলি স্যালারি থেকে সেই অ্যামাউন্টটা কেটে নেওয়া হবে। লুইনের এটা শুনে খুব আশ্চর্য লাগে যে কাজ ভুল হয়েছে সে আবার ঠিক করে নেবে, কিন্তু অ্যামাউন্ট কাটা কি কথা। তো এখানে সুপারভাইজার জানায় যে আমাদের এখানে এটাই নিয়ম আর আমার রুল এটা বলা যেতে পারে। কিন্তু এরপর আমরা অত্যন্ত রেগে যাই। সে সেই সুপারভাইজারটার সঙ্গে ঝগড়া করতে শুরু করে, কিন্তু তাকে প্রোটেক্ট করার জন্য এসে লুসি হাজির হয় এবং জানায় যে ম্যাম এই মেয়েটা নতুন আর জানে না কিছু এখানকার রুল, আমি ক্ষমা চাইছি। যার ফলে লুসি সেখানে এসে তার হয়ে দুই একটা কথাবার্তা বলায় সুপারভাইজার জানায় ঠিক আছে পানিশটা তোমার জন্য, তুমিও কিছু অ্যামাউন্ট এখানে পে করবে বলতে থাকে, যার ফলে তার লোনটা তো আরো বেড়ে যায়। আমরা ক্যান্টিনে দেখি লুইন এবং লুসিকে একসঙ্গে কথাবার্তা বলতে, যে এখানে লুইন জানায় যে তো এইরকম ভাবে তোমার 10 মিলিয়ন ইউয়ান খরচা হয়েছে বলে সে জানায় যে আমি একটা ফোন করছি, কিন্তু সেই লুসি জানায় যে তাহলে তুমি আমার মোবাইল থেকে ফোন করো, যে মোবাইলটা এখন সুইচের মোবাইল। তো লুইন বলতে থাকে যে তুমি এই যুগে এই ধরনের মোবাইল ইউজ করো। তো সে জানায় যে হ্যাঁ এই ধরনের মোবাইল ইউজ করা অনেক কমফোর্টেবল এবং সেই সঙ্গে সেফ ওই স্ক্রিন টাচ মোবাইলের তুলনায়। এদিকে তার কথাবার্তায় আমরা লুইনকে দেখি আশ্চর্য হয়, কারণ তার কথাবার্তার ধরন যুগের মানুষের এবং সেই সঙ্গে সে অত্যন্ত ভীতু টাইপের মেয়ে দেখতে পায়। লুইন জানায় যে সেই সমস্ত জিনিস থেকে তাকে অবশ্যই বের করবে এবং তাকে এই সমস্ত জিনিস থেকে চিন্তা করতে বারণ করে। এবং এখানে লুসি জানায় যে আমি জানি তোমার দুয়ের মধ্যে বার্থডে, এখানে লুইন জানায় যে হ্যাঁ সে খুব খুশি অনেকদিন পর তার সঙ্গে বার্থডে সেলিব্রেট করবে। এখানে লুসিকে দেখি সে একটা স্কিন প্রোডাক্টের জিনিসগুলো তাকে দেয়, জানায় যে স্কিন প্রোডাক্টগুলো ইউজ করলে তোমার স্কিন অনেক গ্লো করতে শুরু করবে। লুইনকে দেখি লুসির দেওয়া স্কিন প্রোডাক্টগুলো কিভাবে ইউজ করতে হবে সেই সমস্ত
সমস্ত বিস্তারিত বর্ণনা করতে থাকে। লুইন জানায় যে হ্যাঁ, সেই স্কিন প্রোডাক্টগুলো অনেক দিন ধরে শুনছিল এবং এটাও তার কেনার খুব ইচ্ছা ছিল এবং সে এই জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ জানায়। এরপর আমাদের কাহিনী শিফট হয়, লুইনকে দেখি তার হাজবেন্ড স্পেশাল ট্রিট দিচ্ছে। লুইন তো তার স্পেশাল ট্রিট নিতে থাকে। এদিকে লুইন এখানে মোকোকে জিজ্ঞেস করে তাদের কোম্পানির কি কোনো বড়সড় প্রজেক্ট কি লস হয়েছে কারোর জন্য। তো এখানে মোকো জানায় যে হ্যাঁ, 20 মিলিয়ন প্রজেক্ট একটা বড়সড় অ্যামাউন্ট লস হয়ে গেছে। এখানে লুইনকে আমরা দেখি সে মোকোকে মানিয়ে নেয়। পরের দিন আমরা দেখতে পাই সে নোটিশ দেওয়া হয় যে 20 মিলিয়নের প্রজেক্টটা যেটা লুসির ওপর দায়িত্ব ছিল, যার অ্যামাউন্টটা তাকে শোধ করতে হতো, সেটা কোম্পানির পক্ষ থেকে শোধ করা হবে। আর তখন সেখানে সুপারভাইজার আসে এবং সেটা দেখে এবং জানায় যে এইরকম কোনো নোটিশ আমার পক্ষে আমার কাছে আসেনি, সেহেতু তুমি ভেবো না যে তুমি 20 মিলিয়ন ইয়নের যে লসটা তোমাকে আর শোধ করতে হবে না বলে ভয় দেখাতে থাকে। কিন্তু লুসি জানায় কিন্তু নোটিশে তো এটাই লেখা ছিল। তো এখানে সেই সুপারভাইজারটা জানায় নোটিশে কি লেখা আছে সেটা জেনে কারো প্রয়োজন নেই, আর এখানে কি কারো সাহস আছে কথা বলার জবাব দেওয়া। তখন সেখানে প্রেসিডেন্ট এসেছে বলতে থাকে, যার ফলে প্রেসিডেন্টকে দেখতে পায় তার সমস্ত গার্ড ফার্ড নিয়ে হাজির এবং লুইন তার সঙ্গে আসতে থাকে। লুইন সুপারভাইজারটাকে কথা শোনাতে থাকে। সেই সুপারভাইজারটাকে মোকো জানায় যে এই নতুন এমপ্লয়িটার কথাবার্তা অ্যাটিটিউড অত্যন্ত আলাদা, আপনি কন্ট্রোল করার চেষ্টা করুন স্যার। কিন্তু এখানে মোকো জানায় যে আমি একে কিভাবে কন্ট্রোল করতে পারি, কারণ আমার ওয়াইফের কথা মতোই তো আমাকে বাড়িতে চলতে হয়, আর অফিসে তার উপরে কথা বলবে সাহস আমার নেই। তখন সুপারভাইজার বুঝতে পারে যে সে হচ্ছে প্রেসিডেন্টের ওয়াইফ মিসেস মোকো। তো এখানে লুইন জানায় যে তুমি তোমার যে পাওয়ার আছে সেই পাওয়ারের ভুল অ্যাবিউজ করার চেষ্টা করছো, তুমি তোমার ওপর যেভাবে টর্চার করছো তাতে মনে হয় না তোমার এখানে কাজ করার কোনো প্রয়োজন আছে বলে তাকে জব থেকে ফায়ার করে দেয়। সে ক্ষমা চাইতে থাকে কিন্তু সমস্ত গার্ডগুলো তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই সমস্ত পার্সনগুলো বলতে থাকে যে এই নিয়ে প্রেসিডেন্টের ওয়াইফ মিসেস মোকো। লুসি তো খুব আনন্দিত হয় এবং জানায় যে দেখো তুমি তো আমার পরিচয় পেয়ে গেলে, তার এরপর যত রকমের অসুবিধা হবে তুমি আমার কাছে এসে হাজির, আমি 2 মিনিটে তোমার সমস্ত প্রবলেম দূর করে দেবো। তো লুসি জানায় ঠিক আছে। এখন তো তার 10 মিলিয়ন ইউয়ান সে লোনটা শোধ করলো, কিন্তু তার কাছে এখনো বড় অ্যামাউন্ট আছে। সে জানায় যে ফোন করে, মা আমাদের যে এখনো $2 মিলিয়ন ঋণটা আছে সেটা আর কেউ নয়, আমার ফ্রেন্ড লুইন সেটা শোধ করবে। তার এই কথাটা শুনে লুইন তো আশ্চর্য হয়ে যায়, সেই সঙ্গে মোকো আশ্চর্য হয়ে যায় যে একটা জিনিস থেকে উদ্ধার করতে গিয়ে তাকে আর একটা বিপদের মুখোমুখি হতে হবে। এরপর আমরা নেক্সট সিনে দেখতে পাই লুইন এবং মোকো অফিসে আসে, কিন্তু মোকোকে দেখি সে লুইনকে কিস করতে চায় লিফটের মধ্যে। লুইন তাকে বারণ করে যে এটা অফিস, এই সমস্ত আচরণ বন্ধ করতে, কেউ যদি দেখে ফেলে তাহলে প্রবলেম হতে পারে। কিন্তু মোকোকে দেখি সে কোনো কথাই শুনতে চায় না। যখন তাদের লিফটটা খোলে তখন তাদেরকে এই অবস্থায় দেখে নেয় অন্য একটা এমপ্লয়ি যার নাম হচ্ছে লিনজি। লিনজিকে দেখে এখানে লুইন এবং মোকো তো পালিয়ে যায়, কিন্তু মোকোর মুখে লিপস্টিকের দাগ দেখে লিনজি বুঝতে পেরে যায় যে মোকোকে সিডিউস করার চেষ্টা করছে লুইন, এবং মোকো সেই রকমের পার্সন এটা ভাবতে থাকে। তারপর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মোকোর কাছে যেতে থাকে এবং মোকোকে সিডিউস করার চেষ্টা করে এবং খুব ক্লোজ যায় এবং তাকে হাই হ্যালো সমস্ত কথা বলতে থাকে। কিন্তু মোকোকে দেখি তার দিকে না তাকিয়ে সে বলতে থাকে শর্ট স্কার্ট পরে আসা আমাদের কোম্পানির রুল নয়, এবং তার জন্য তার মান্থলি স্যালারি থেকে কিছুটা অ্যামাউন্ট কেটে নেয় এবং সে লিফটে চলে যায়। সেই লিফটে যেতে থাকে কিন্তু মোকো জানায় যে সেই লিফটে জায়গা নেই, নেক্সট লিফটে আসতে বলে। দেখি তার তো অত্যন্ত রাগ হয়। এরপর লুইন যখন অফিসে কাজ করতে থাকে লিনজি তার কাছে আসে এবং তাকে কথা শোনাতে থাকে, ভুল ইনফরমেশন দেয় যে কোম্পানির পক্ষ থেকে আমাদের একটা নতুন নিয়ম চালু হয়েছে যে প্রতিটা লেডিকে মিনি স্কার্ট পরে আসতে হবে, কাল থেকে তুমি যেন মিনি স্কার্ট পরে অফিসে এসে হাজির হবে বলে সেখান থেকে বাই জানিয়ে চলে যায়। লুইন তো ব্যাপারটা আশ্চর্য লাগে এবং সেই সঙ্গে তাকে কিসের ইঙ্গিত দিতে থাকে। লুইনাকে দেখি পরের দিন আমরা সেই রকম তার কথা মতো মিনি স্কার্ট পরে অফিসে আসে। মিনি স্কার্ট পরে যখন অফিসে আসে মোকো তাকে দেখে এবং তাকে জানায় যে তুমি আজ মিনি স্কার্ট পরে অফিসে এসেছো, সেই জন্য তুমি আজকে আমার অফিসে আমার সাথে প্রথমে দেখা করবে তারপর কাজে যাবে। তো সেই জন্য তার সাথে পিছনে যেতে বলে। এদিকে লিনজিকে দেখি সে খুব আনন্দিত, ভাবে যে আজকে লুইনের ক্লাস নেবে বস। তারপর আমরা দেখতে পাই তার যখন লুইন যায় সেখানে মোকো সমস্ত দরজার পর্দাগুলো বন্ধ করে দেয় এবং জানায় যে আজকে তোমাকে খুব ডিফারেন্ট দেখাচ্ছে। তো এখানে লুইন জানায় ডিফারেন্ট মানে কি রকম দেখাচ্ছে। তো এখানে মোকো জানায় যে তাকে আজ দেখতে খুব সুন্দর লাগছে, তার ওয়াইফের বিউটিতে সে তো আজকে পাগল হয়ে গেছে, সে আজকে চায় না সে অফিসে কাজ করুক, কিন্তু কি করার আছে অফিসে চলে এসেছে বলে তার খুব ক্লোজ যেতে থাকে এবং জানায় যে অফিসে কাজ করার পর তারা একসঙ্গে শপিং করতে যাবে। এই রকম মিনি স্কার্ট সে আরো তাকে কিনে দেবে যাতে দেখতে তাকে আরো সুন্দর দেখায়।
দেখায়। তাদের মধ্যে এই ক্লোজ কনভারসেশনই চলতে থাকে। তখন সেখানে এসে হাজির হয় লিনজি। আর লিনজিকে দেখে মোকোকে খুব দূরে সরিয়ে দেয়, আর এই চক্করে মোকোর হাতে খুব চোট পায়। এখানে লিনজিকে দেখে সে মোকোকে জানায় যে বস, আমি লুইনকে অনেকবার কোম্পানি রুল নয় মিনি স্কার্ট পরে অফিসে আসা। তো এখানে লুইন তো অবাক হয়ে যায়, কারণ মিনি স্কার্টের কথা তো কাল সেই বলেছিল পরে আসতে। কথাবার্তা শুনে আমরা মোকোকে দেখি। মোকো জানায় যে তুমি কারো রুমে নক না করে আসার জন্য আমি তোমার এই মাসের স্যালারির যে বোনাসটা আছে সেটা কেটে। লুইনজিকে দেখি সে কিছু বলতে যাবে কি মোকো তাকে রুম থেকে বাইরে বেরিয়ে চলে যেতে বলে। সে যখন বাইরে বেরিয়ে যায়, লিনজিকে চলে যাওয়ার পর দেখে আমরা লুইনকে সে মোকোর কাছে গিয়ে জানায়, সরি বেবি, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার হাতে খুব লেগেছে বোধহয়। এই সমস্ত কথাবার্তা লিনজি শুনতে থাকে। সে জানায় যে তার হাত মালিশ করে দেবে, নিশ্চয়ই তার হাতে আর ব্যথা পাবে না। লিনজি বুঝতে পারে যে এই রকম ভাবে ফেলা যাবে না, অন্য একটা পদ্ধতি বের করতে হবে। এরপর আমরা লুইনকে দেখি সে অফিসে সেই স্কিন প্রোডাক্টগুলো ইউজ করতে থাকে, যে তার যেহেতু স্কিন খুব ড্রাই, এবং তখনই সেখানে এসে হাজির হয়। লিনজিকে যে একটা কাজের অর্ডার দেয়। সে জানায় যে আমাদের যে প্রেসিডেন্ট আছে সেই প্রেসিডেন্টের একটা পেন্টিং আছে, সেই পেন্টিংটা তুমি এক্সিবিশন থেকে নিয়ে এসো। সেই পেন্টিংটার দাম হচ্ছেন $10 মিলিয়ন। তো লুইন তাড়াতাড়ি তার কথায় রাজি হয়ে যায় যে হ্যাঁ, সে জানায় যে সে তাড়াতাড়ি যাচ্ছে এবং সেই পেন্টিংটা নিয়ে আসছে। লিনজিকে দেখি সে হাসতে থাকে, কারণ তার আলাদা রকমের প্ল্যান আছে। এরপর লুইনকে দেখি সে গাড়িতে মনের আনন্দে যেতে থাকে। তখন গাড়ির সামনে একটা লোক এসে পড়ে যায়। তখন লুইনে তো খুব ভয় পেয়ে যায় যে কোনো অ্যাক্সিডেন্টের কথা ভেবে সে তাড়াতাড়ি যায় সেই লোকটার কাছে যে এবং ক্ষমা চাইতে। আমি এটা ভাবিনি, কিন্তু লোকটাকে দেখি সে প্রচণ্ড ব্যথা বলতে থাকে। এদিকে আমরা লিনজিকে দেখি সে তাড়াতাড়ি যায় গাড়িটা থেকে সেই পেন্টিংটা বের করে। আসলে এটা তার ট্রিক ছিল, সেই পার্সনটাকে কাজে লাগিয়ে ট্রিকটাকে কাজে লাগিয়েছিল। এরপর লুইনকে দেখি সে ফোন করতে থাকে অ্যাম্বুলেন্সকে, কিন্তু সেই লোকটা জানায় যে অ্যাম্বুলেন্সকে ফোন করার দরকার নেই, সমস্ত ঠিক হয়ে গেছে, কারণ তাদের যে প্ল্যানটা ছিল সেটা হয়ে গেছে। সে উঠে চলে যায় এবং জানায় যে নেক্সট বার ঠিক মতো গাড়ি চালাবে। লুইনকে দেখি সে বুঝতে পারে না যে কি হলো, এখনই তো ব্যথায় ছটপট করছিল, আবার ঠিক হয়ে গেছে। লুইন এরপর অফিসে আসে এবং জানায় যে তার কাছ থেকে পেন্টিংটা হারিয়ে গেছে। লিনজি তো বলতে থাকে যে পেন্টিং হারিয়ে গেছে না চুরি হয়ে গেছে, কারণ তুমি সেই পেন্টিংটা বলো বিক্রি করে দিয়েছো। লুইন জানায় যে তাহলে পুলিশকে ফোন করা যাক। তো লিনজি তাকে বারণ করে যে পুলিশকে ফোন করার কি দরকার, চোর তো আগে থেকে ধরা পড়ে গেছে, তাহলে পুলিশকে ফোন করার কি দরকার। তো লুইন জানায় যে চোর কোথায়, কিভাবে ধরা পড়লো। তো এখানে লিনজি জানায় যে চোর হচ্ছে তুমি, আর এই পেন্টিংটার প্রুফ হিসাবে এভিডেন্স, এবং সমস্ত অফিসের এমপ্লয়গুলোকে দেখাতে শুরু করে যে লুইন চুরি করেছে। কিন্তু সবাই তার দিকে তাকাতে থাকে। লুইন তার নির্দোষটা প্রমাণ করাতে থাকে যে সে এরকম কোনো কাজই করেনি, কিন্তু লিনজি এবং সেই সমস্ত মানুষগুলো কোনো কথাই তার শুনে না। লিনকে দেখি সে তো অত্যন্ত রেগে যায়, লিনজির বকাঝকা শুরু করে, কিন্তু লিনজিও কম যায় না, তাকে জোরে ধাক্কা মারে এবং কাঁচে লুইনের প্রচণ্ড চোট পেয়ে যায়। এদিকে তাদের এই পরিস্থিতি চলছে, সেখানে মোকো এসে হাজির হয় কি হলো ব্যাপারটা জানার জন্য। এদিকে লিনজিও সেই নাটক শুরু করে দেয়, তারও খুব জোর পেয়েছে, কিন্তু মোকো এসে প্রথমে তো লুইনকে ওঠায় এবং জানায় যে তোমার কি কিছু হয়নি তো, চোট লেগেছে কি কোথাও। লিনজির প্ল্যান তো কোনো মতেই কাজ করে না। লুইনকে সে দেখতে থাকে সে আর কোথাও ব্যথা পেয়েছে কিনা, কিন্তু এখানে আমরা দেখতে পাই লিনজি মোকোকে জানায় যে বস, আপনার যে 10 মিলিয়ন এক্সপেন্সিভ যে পেন্টিংটা ছিল সেটা এই মেয়েটা চুরি করে নিয়েছে, এবং প্রুফ হিসাবে এই এভিডেন্সটা দেখুন। এই সমস্ত এভিডেন্সটা দেখাতে শুরু করে, এবং মোকো জানায় যে তুমি যে 10 মিলিয়নের যে পেন্টিংটার কথা বলছো সেই পেন্টিংটা একবার খুলে দেখো। তাই বলে। কথা মতো আমরা লিনজিকে দেখি যে কাগজটা যখন সরিয়ে দেয়, কাগজটা সরিয়ে দেখে যে পেন্টিংটা, সেই পেন্টিংটা আর কারো নয়, মোকো এবং লুইনের ওয়েডিংয়ের ছবি। আসলে সেখানকার এমপ্লয়গুলো দেখে হা হয়ে যায় এবং বলে যে তার মানে লুইন আমাদের প্রেসিডেন্টের ওয়াইফ। এদিকে লিনজিকে বলতে থাকে তোমার সাহস কি করে হয় আমার ওয়াইফের ওপর এত বড় দোষ চাপানো। এদিকে সে তো ক্ষমা চাইতে থাকে এবং সে জানে আমার মনে হয় কোনো ভুল হয়ে গেছে, এটা অন্য একটা পেন্টিং বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু লিনজিকে দেখি এসে জানায়, লিনজিকে সেখানে থামতে বলে। এখানে লুইনকে দেখি, লুইন লিনজিকে জানায় যে দেখো আমার কোনো দোষ ছাড়াই তুমি আমাকে এত বড় শাস্তি দিলে, তাই তোমার দোষ হিসাবে তোমাকে শাস্তি তো পেতেই হবে বলে একটা তার গালে জোরদার থাপড় বসিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই লুইনকে যে তার মাথায় চোট লাগার দরুন মোকো সেটা চেক করছে তার চোট কতটা, যে ব্যথা পাচ্ছে কিনা। এখানে মোকো লুইনকে জানায় যে তুমি আমাকে বলেছিলে তোমার জবটা চেঞ্জ করতে, তুমি কি জবটা সত্যি সত্যি চেঞ্জ করতে চাও এখানকার জবটা। তো লুইন জানায় যে হ্যাঁ, সে এখানকার এখানে আর জব করতে চায় না, সে অন্য একটা জায়গায় জব করতে চায়।